রামলাল এক অশীতিপর বৃদ্ধ, যার বয়স প্রায় ৮২ ছুঁই ছুঁই। তার জীবনসঙ্গিনী অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন। এককালে তার একটি প্রাণবন্ত যুবক পুত্র ছিল, নাম অর্জুন। অর্জুন বিয়ের পর বিদেশে পাড়ি জমায় কর্মজীবনের সন্ধানে। ফলে বিশাল একাকিত্ব নিয়ে বাড়িতে রয়ে যায় কেবল রামলাল আর তার পুত্রবধূ সারিকা। অর্জুন বছরে একবারের বেশি বাড়ির চৌখাট মারাতো না। একদিন সূর্যাস্তের ছায়া দীর্ঘ হচ্ছিল। সারিকা তার শ্বশুরের জন্য সযত্নে টেবিলে গরম চায়ের কাপ রাখছিল। বৃদ্ধ রামলাল এক দীর্ঘশ্বাস ফেলে সারিকাকে বললেন, বৌমা, বসো এখানে। সারিকা বসলে তিনি আবেগঘন কণ্ঠে বললেন, বৌমা, আমি একাকিত্বে ভুগতে ভুগতে ক্লান্ত, আর কতদিন এভাবে একা থাকব? আমি আবার বিয়ে করতে চাই। সারিকা তার শ্বশুরের এমন অদ্ভুত কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে মৃদু হেসে বলল, শ্বশুর মশাই, এই বয়সে আপনাকে কে বিয়ে করবে? আপনি কেন এত চিন্তা করছেন? আপনি একা নন, আমি তো আপনার পাশেই আছি। তাহলে দুশ্চিন্তার কি আছে? রামলাল হতাশ হয়ে বললেন, বৌমা, তুমি তো আছো বটে, কিন্তু মনকে চাঙা রাখার মতো কেউ নেই। সারিকা হেসে ফেলল, শ্বশুর মশাই, আমি থাকতে আপনি এসব কি বলছেন? আমি বুঝি একাকিত্ব কি জিনিস? এরপর সারিকা খানিকটা বিষণ্ণ হয়ে বলল, আমার স্বামী অর্জুন কতদিন ধরে বিদেশে আছে, বছরে মোটে একবার আসে। আমারও তো একা লাগে। কথা না বাড়িয়ে রামলাল এবং সারিকা দুজনেই ঘরের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকে দুজনে বিছানায় বসল। রামলাল একটু ইতস্তত হয়ে বললেন, বৌমা, আমি আর আগের মতো জোয়ান নেই। যখন আমার স্ত্রী বেঁচে ছিল, আমি তাকে খুশি রাখতাম, সেও আমাকে খুশি রাখত। সারিকা মধুর হেসে বলল, কিছু হবে না শ্বশুর মশাই, আপনাকে এখনো বেশ জোয়ানই লাগে। সে মুচকি হেসে যোগ করল, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করছি। সারিকা দ্রুত বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে পৌঁছে সে তাড়াতাড়ি চা বানিয়ে তাতে একটি বিশেষ ভেষজ ঔষধ মিশিয়ে দিল। সারিকা আবার বেডরুমে ফিরে এলো। বৃদ্ধ রামলাল পুত্রবধূর হাতে দুধ চা দেখে উজ্জ্বল চোখে বললেন, বৌমা, এটা কি এনেছো? এটা খেলে তো আমার শক্তি আবার ফিরে আসবে। সারিকা রহস্যময় হেসে বলল, শ্বশুর মশাই, আপনি ঠিকই ধরেছেন, আমি এতে কিছু ভেষজ ঔষধ মিশিয়েছি। এটা খেলেই আপনার যৌবন আবার ফিরে আসবে। রামলাল উৎসুক হয়ে বললেন, বৌমা, তুমি এতে কি ঔষধ মিশিয়েছ? এটা খেলে কি সত্যিই আমার যৌবন আবার ফিরে আসবে? সারিকা বলল, শ্বশুর মশাই, আগে এটা খান, তারপর দেখবেন এর কি জাদু হয়। দেরি না করে রামলাল মুহূর্তেই সেই দুধ চা পান করে নিলেন। বুড়ো রামলালের ওপর এর কিছু প্রভাব শুরু হতেই সারিকার স্বামী অর্জুনের ফোন এলো। সারিকা তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য বেডরুম থেকে বেরিয়ে গেল। অর্জুন তার স্ত্রীকে বলল, আমি ২-৩ দিনের মধ্যে বাড়ি ফিরছি। সারিকা তার স্বামীর কথা শুনে অবাক হয়ে বলল, আপনি তো বছরে একবার আসেন, হঠাৎ করে বাড়ি আসছেন কেন? অর্জুন জানালো, আমাদের অফিস ২ মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তারা কথা বলছিল, তখনই বেডরুম থেকে বৃদ্ধ রামলালের জোরালো কণ্ঠস্বর শোনা গেল, বৌমা, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে এর প্রভাব শুরু হয়ে গেছে। সারিকা বলল, ঠিক আছে শ্বশুর মশাই, আমি এক্ষুনি আসছি। অর্জুন তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, বাবা কেমন আছেন? সারিকা বলল, শ্বশুর মশাই আমাকে ভেতরে ডাকছেন। কিছুক্ষণ কথা বলার পর সারিকা ফোন রেখে দিল। সারিকা কথা শেষ করে বেডরুমে ঢুকতে দেখল তার শ্বশুর বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। সন্ধ্যা হয়ে গেছে, তাই সারিকা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই সারিকা তার শ্বশুরের জন্য চা নিয়ে বেডরুমে গেল। বৃদ্ধ রামলাল তার পুত্রবধূকে দেখে প্রফুল্ল চিত্তে বললেন, বৌমা, আজ আমি খুব খুশি। কাল যে দুধ চা দিয়েছিলে সেটা আমার খুব ভালো লেগেছে। এর কিছুক্ষণ পরেই অর্জুন বাড়ি চলে এলো। সারিকা তার স্বামীকে উষ্ণ আলিঙ্গনে বরণ করল। পরদিন অর্জুন তার বাবা ও স্ত্রীকে বলল, আমরা ৩ জন কিছুদিনের জন্য গোয়া যাচ্ছি। একে অপরের দিকে তাকিয়ে তারা ৩ জনে গোয়ার জন্য রওনা দিল। সারিকার স্বামী গোয়া একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়েছিল। ৩ জন সেই বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করল। একদিন অর্জুন তার বাবাকে বলল, বাবা,
আমরা ছুটির জন্য বাইরে যাচ্ছি। তখন বৃদ্ধ রামলাল মন খারাপ করে বললেন, বৌমা, তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? অর্জুন আবার বলল, বাবা, আপনি চিন্তা করছেন কেন? আমি এখানে একজন কাজের লোক ডেকে নিয়েছি যে আপনার খেয়াল রাখবে। রামলাল তার ছেলেকে বলল, বাবা, আমি এই পুরনো ফোনটা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, এতে নেটওয়ার্কও আসে না। আমার একটা স্মার্টফোন চাই, যাতে আমি এখানে থেকে সময় কাটাতে পারি। রামলাল তার ছেলেকে কিছু টাকা দিলেন। অর্জুন তার বাবার জন্য বাজার থেকে একটি নতুন স্মার্টফোন এনে বলল, বাবা, আপনি এতে দুনিয়ার সব কিছু দেখতে পাবেন। সারিকা আর অর্জুন ছুটির জন্য চলে গেল। বাড়িতে কেবল রামলাল আর কাজের লোক রইল। একদিন রামলাল সোফায় বসে তার মোবাইল ফোনে ইনস্টাগ্রামে ভিডিও দেখছিল। সেই সময় প্রিয়া নামে একটি তরুণী ইনস্টাগ্রামে তার মোবাইল নম্বর দিচ্ছিল। রামলাল মেয়েটিকে দেখে সঙ্গে সঙ্গে মোবাইল নম্বরটা কপি করে নিল। সে প্রিয়াকে ফোন করল। দুজনে ফোনে কথা বলতে শুরু করল। রামলাল প্রশংসার সুরে বলল, তুমি খুব সুন্দর। রামলালের কথায় প্রিয়া মুগ্ধ হলো। দুজনের মধ্যে ঘনিষ্ঠ কথাবার্তা শুরু হলো। প্রিয়া রামলালকে পছন্দ করতে শুরু করল। একদিন রামলাল ফোনে প্রিয়াকে বলল, তুমি আমার বাড়ি চলে এসো। সে প্রিয়াকে তার বাড়ির ঠিকানা দিল। 1-2 দিনের মধ্যেই প্রিয়া রামলালের কাছে চলে গেল। রামলাল আগেই কাজের লোককে বলে রেখেছিল যে তার বাড়িতে একজন অতিথি আসবে। সে সারিকা আর অর্জুনকে এ ব্যাপারে কিছুই জানায়নি। উল্টো রামলাল কাজের লোককে অনেক টাকা দিল। যখন প্রিয়া রামলালের বাড়িতে পৌঁছল, রামলাল তাকে সোফায় বসালো। রামলাল সেদিন এমনভাবে সেজেছিল যে 82 বছর বয়স হওয়া সত্ত্বেও তাকে বেশ যুবক লাগছিল। প্রিয়া বলল, আপনি আমাকে বিয়ার দেবেন না? রামলাল দেরি না করে দুজনের জন্য 2টি বিয়ারের বোতল নিয়ে এলো। দুজনে মিলে বিয়ার খেতে শুরু করলো। বিয়ার পান করার পর প্রিয়া রামলালকে বলল, আমরা হোটেলে যাচ্ছি না কেন? ওখানে খুব মজা হবে। রামলাল বলল, এই জায়গাটাও তো ভালো। কিছুক্ষণ কথা বলার পর রামলাল হোটেলে যেতে রাজি হলো। সে তার কাজের লোককে বলল, আমরা দুজনে হোটেলে যাচ্ছি, তুমি খেয়াল রেখো আর কাউকে বলো না। সঙ্গে সঙ্গে প্রিয়া আর রামলাল দুজনেই গাড়িতে বসে হোটেলে পৌঁছে গেল। হোটেলে পৌঁছে তারা একটি ঘর বুক করল। দুজনে ঘরে গিয়ে বিছানায় বসল। প্রিয়া রামলালকে জিজ্ঞাসা করল, এখানে এসে কেমন লাগছে? রামলাল বলল, এই প্রথমবার আমি এমন একটি মেয়ের সাথে দেখা করলাম যে আমার খুব খেয়াল রাখে। আমি খুব খুশি। প্রিয়া বলল, আমার একটি কাজ আছে, আমাকে খুশি করুন, কিন্তু তার বদলে আমার অনেক টাকা চাই। রামলাল বলল, আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমাকে যত খুশি দিতে পারি। কিছুক্ষণ পরেই দুজনে সম্পর্ক স্থাপন করতে শুরু করল। সম্পর্ক স্থাপনের পর প্রিয়া রামলালকে বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি। দুজনে কথা বলছিল, তখনই অর্জুনের ফোন এলো এবং সে তার বাবাকে হোটেল থেকে ফিরতে বলল। রামলাল দেরি না করে সঙ্গে সঙ্গে বাড়ি পৌঁছে গেল। যখন সে বাড়ি পৌঁছল, অর্জুন তার বাবাকে বলল, বাবা, আপনি এই বয়সে বিয়ে করতে চান? রামলাল রুষ্ট হয়ে বলল, বেটা, আমি বিয়ে করব কি করব না তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার কাছে টাকা আছে, আর বয়সের কথা বললে আমি ততটা বুড়ো রই। শোনো, এটা আমার বাড়ি, এখানে শুধু আমার কথাই চলবে। রামলাল এই বলে চলে গেল। অর্জুন তার স্ত্রী সারিকাকে বলল, বাবা এই বয়সে বিয়ে করতে চান, জানি না উনি কোথার থেকে নতুন সমস্যা নিয়ে আসবেন। রামলাল হোটেলে ফিরে গিয়ে প্রিয়াকে বলল, আমাকে বিয়ে করো। প্রিয়া বলল, আমি রাজি। রামলাল বলল, অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। রামলাল বাড়ি ফিরে তার ঘরে গেল এবং প্রিয়ার সাথে ফোনে কথা বলল। সে বলল, কাল আমরা কোর্টে বিয়ে করব। রামলাল সকালে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতে লাগলো। অর্জুন সেখানে এসে বলল, বাবা, আপনি যা করতে যাচ্ছেন তা ভুল। রামলাল এটা শুনে রেগে গিয়ে বলল, বেটা, এটা আমার ইচ্ছা, আমি বিয়ে করব, তুমি আমাকে আটকানোর কে? অর্জুন বলল, বাবা, এটা আমার ইচ্ছা নয়, যেই মেয়েকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সে খারাপ মেয়ে। রামলাল তার কথা শুনে চলে গেল। অর্জুন আর সারিকা দুজনেই চিন্তিত। প্রায় দুপুর হতে চলল যখন রামলাল প্রিয়াকে বিয়ে করে তাকে বাড়ি নিয়ে এলো। অর্জুন আর সারিকা ঘরে বসেছিল। রামলাল তার ছেলে আর পুত্রবধূকে ডাকল। দুজনেই অবাক হলো। রামলাল তার ছেলে আর পুত্রবধূকে বলল, বেটা, বৌমা, আমরা তোমাদের জন্য এক নতুন মা নিয়ে এসেছি। প্রিয়া বলল, আমার এক বড় ছেলে আর পুত্রবধূ আছে। অর্জুন চুপচাপ তাদের দেখল। রামলাল তার পুত্রবধূকে বলল, বৌমা, আমরা ঘরে যাচ্ছি, খাবার নিয়ে এসো। দুজনে বিছানায় বসল।
প্রিয়া বলল, আজ আমাদের বিয়ের প্রথম দিন, আমরা হোটেলে খাবার খাবো। রামলাল আর প্রিয়া হোটেলে চলে গেল। তারা সেখানে একটি ঘর বুক করল। তারা সেখানে রাত কাটালো। সকালে অর্জুন তার বাবার ঘরে গিয়ে দেখল বাবা এসেছে কিনা, কিন্তু ঘর খালি ছিল। সে চিন্তিত হয়ে পড়ল। সারিকা তার জন্য চা বানালো। তখন রামলাল আর প্রিয়া সেখানে পৌঁছল এবং সোজা তাদের ঘরে চলে গেল। প্রিয়া রামলালকে বলল, আজ আমার পার্লারে যেতে হবে। রামলাল তার পকেট থেকে টাকা বের করে তাকে দিল। অর্জুন এসব দেখল। সে তার স্ত্রীকে বলল, এই মেয়েটা বাবাকে বরবাদ করে দেবে। অর্জুন তার বাবার ঘরে গিয়ে প্রিয়াকে বলল, বাবা তোমার সব ইচ্ছা পূরণ করবেন। কখনো তুমি হোটেলে খেতে যাও আর কখনো পার্লারে, ওরা তোমার কত মজা উড়াবে। রামলাল রেগে গিয়ে বলল, ব্যাটা, এ আমার স্ত্রী আর তোমার মা। এ তোমার কাছে টাকা চায়নি, আমি টাকা দিয়েছি। তুমি কে? প্রিয়া বলল, আমরা দুজনে কোর্টে বিয়ে করেছি। রামলাল তার পুত্রবধূকে বলল, বৌমা, অর্জুনকে নিজের ঘরে নিয়ে যাও। সারিকা তার স্ত্রীকে নিয়ে নিজের ঘরে চলে গেল। রামলাল আর প্রিয়া দুজনে বিয়ার খায় আর কথা বলে। প্রিয়া রামলালকে বলে, আপনার ছেলে আপনার সাথে রেগে কথা বলছিল। অর্জুন আর ওর বউকে ঘর থেকে বের করে দিন। এমনিতেও এই বাড়িটা আপনার, ও আপনাকে কিছুই দেয় না। রামলাল বলে, তুমি খুব ভালো কথা বলেছ, তুমি আমার খুব ভালো স্ত্রী। এদিকে অর্জুন তার স্ত্রী সারিকাকে বলে, আমি কিছুদিন পর বাইরে যাচ্ছি, বাবা বিপদে আছেন, আমি তোমার আর বাবার ব্যাপারে চিন্তিত। একদিন এমন কিছু হলো যে রামলালের পায়ের তলায় মাটি সরে গেল। সন্ধেবেলা রামলাল কাজের লোককে বলল, বৌমা, আমার আর প্রিয়ার জন্য চা বানাও। প্রিয়া বলল, আজ আমি আপনার জন্য চা বানাবো। প্রিয়া রান্নাঘরে গেল। সে কাজের লোককে বলল, তুমি যাও। কাজের লোক এটা শুনে চলে গেল। প্রিয়া চা বানিয়ে তাতে একটি নেশার ঔষধ মিশিয়ে দিল। রামলাল খুশিতে চা খায় আর বলে, এই চা খুব ভালো ছিল। রামলাল আস্তে আস্তে বিছানায় ঘুমিয়ে পড়ে। প্রিয়া এটা দেখল। রামলাল ঘুমাচ্ছিল। প্রিয়া তাড়াতাড়ি গয়না আর টাকা নিয়ে ব্যাগে ভরে পালিয়ে গেল। রামলাল সকালে জেগে দেখে পুরো ঘরটা এলোমেলো। প্রিয়া সেখানে ছিল না। সে এদিক ওদিক দেখল, কিন্তু প্রিয়া ছিল না। তারপর সে দেখল আলমারিতে গয়না আর টাকা নেই। রামলাল প্রিয়াকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ ছিল। তখনই কাজের লোক সেখানে এলো। রামলাল কাজের লোককে জিজ্ঞাসা করল, প্রিয়া কোথায়? কাজের লোক বলল, যাও, আমি আজকে রাতের খাবার বানাবো। এই শুনে রামলাল সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে এবং সোজা পুলিশ স্টেশনে চলে যায়। সেই ইন্সপেক্টরকে বলে, প্রিয়া আমাকে বিয়ে করেছে। সে কাল সন্ধে চায়ে নেশার ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে গয়না আর টাকা নিয়ে পালিয়ে গেছে। সে আমাকে বরবাদ করে দিয়েছে। ইন্সপেক্টর রামলালকে জিজ্ঞাসা করল, মেয়েটার বয়স কত? রামলাল বলল, প্রিয়া প্রায় 25 বছরের। ইন্সপেক্টর হেসে বলল, শ্বশুরমশাই, আপনার বয়স 82 বছর, এই বয়সে আপনি 25 বছরের মেয়ের সাথে বিয়ে করেছেন? আমি আপনার রিপোর্ট লিখে নেব। রামলাল বাড়ি ফিরে আসে। রামলাল বারবার প্রিয়াকে ফোন করে, কিন্তু নম্বর বন্ধ ছিল। তারপর রামলালের তার ছেলে অর্জুনের কথা মনে পড়ে। সে ভাবে যে তার ছেলে আর পুত্রবধূ ঠিক ছিল। কাজের লোক আসে আর বলে, আপনার ছেলে আর পুত্রবধূকে বলুন। রামলাল বলে, আমি অর্জুন আর পুত্রবধূর সাথে অন্যায় করেছি, জানি না ওরা আমাকে ক্ষমা করবে কিনা। রামলাল সঙ্গে সঙ্গে তার ফোন বের করে অর্জুনকে ফোন করে। অর্জুন আর সারিকা বাড়িতে একসাথে বসে আছে। তখনই ফোন বাজে। অর্জুন ফোন তুলে বলে, বাবা, এখন আর কি বাকি আছে? রামলাল বলে, বেটা, আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তুমি আর পুত্রবধূ। রামলাল প্রিয়ার পুরো কাহিনী শোনায়। অর্জুন শুনে বলে, বাবা, জানি না আপনি আবার কবে বিয়ে করবেন। আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি আমাদের ঘর থেকে বের করে আমাদের অপমান করেছেন। এই শুনে রামলাল কেঁদে ফেলে। সে তার পুত্রবধূর কাছে বলে, বৌমা, তুমি অর্জুনকে বোঝাও। সারিকা বলে, আমি অর্জুনকে বোঝাবো। রামলাল তার যৌবনের জোশে প্রিয়ার সাথে বিয়ে করেছিল, কিন্তু তার বদলে সে তার ছেলে, পুত্রবধূ আর সম্মান হারালো। প্রিয়া তাকে ছেড়ে চলে গেছে। শেষে রামলাল তার ছেলের কাছে ফোনে ক্ষমা চাইল, কিন্তু অর্জুনের মন তাকে গ্রহণ করতে পারল না। রামলাল একা হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগল যে যে ধন আর যৌবনের জাদুর পিছনে ছোটে, সে শেষে খালি হাতে থেকে যায়। আসল আশ্রয় হলো ছেলে, পুত্রবধূ আর পরিবার। বাকি সব অস্থায়ী ধোঁকা।